ছোটবেলা থেকেই নাচতে পছন্দ করতাম। তাই তো ভালোবেসে পরিবার আমাকে ডান্স ক্লাসে ভর্তি করে দিয়েছিল একটু বড় হতে না হতেই। সেখান থেকেই আমার সাথে আমার হাসব্যান্ডের পরিচয়। আমরা কোনো রিলেশনে যাই নাই। একজন আরেকজনকে দেখে পছন্দ করে বিয়ে করে ফেলেছিলাম ডিরেক্ট। বিয়ের পর ১ম সব ভালোই ছিল। সমস্যাটা শুরু হয় তারও কিছু মাস পর থেকে। আমি চাকরি করতাম। আমার হাসব্যান্ড কিছুই করত না। তো আমি সবসময় আমার হাসব্যান্ডকে টাকা দিতাম। মাঝে আমি যখন টাকা দিতে পারতাম না, তখন আমার উপরে অসহনীয় অত্যাচার করা হতো। আমার হাসব্যান্ড আমাকে মারধর করত। এভাবেই যাচ্ছিল। আমি যখন তাকে টাকা দিতে পারতাম, তখন আমি খুব ভালো। যখনই টাকা দিতে পারতাম না, তখন আমাকে সে মারধর করত। শুধুমাত্র যে সে একা তা বলব না। তার ফ্যামিলির সবাই আমাকে মিলে মারধর করত। এরপরে আমি কিছু মাস পর জানতে পারি তার অন্য আরেকটা রিলেশন আছে। সেটা তার নিজের আপন ভাবির সাথে। বিষয়টা শুনে আমার অনেক খারাপ লাগলো। বাট কিছুই করার ছিল না। আমি আমার পরিবারের কাছে কিছুই বলতে পারতাম না। আমি সহ্য করতাম। কিন্তু দিন আমার হাসব্যান্ডের চাহিদা এতটাই বেড়ে যাচ্ছিল যে দেশে বসে চাকরি করে আমি আসলে তাকে টাকা দিয়ে পোষাতে পারতাম না। এরপর আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমি বিদেশ যাব। আমি ভেবেছিলাম আমি বিদেশে গেলে সেখান থেকে অনেক টাকা উপার্জন করে তাকে পাঠাতে পারবো। আর দেশে থেকে তার ভাবির সাথে তার সম্পর্ক এটা আমি মেনেও নিতে পারছিলাম না। যাই হোক, আমি যখন বিদেশ গিয়েছিলাম তখন আমার হাসব্যান্ড নিজে এবং হচ্ছে যে তার গার্লফ্রেন্ড অর্থাৎ আমার যা দুজনই আমাকে এয়ারপোর্ট এগিয়ে দিতে গিয়েছিল। বিদেশে গিয়ে আমি যখন কাজে জয়েন করি তখন আমার সেখানে পরিচয় হয়েছিল এক আন্টির সাথে। সে হচ্ছে বাংলাদেশেরই বাট ওখানেই সেটেল। তো আমি যাওয়ার পর আন্টি আমাকে এতটাই পছন্দ করেছিল যে আন্টি আমাকে একটা স্বর্ণের চেইন বানিয়ে দিয়েছিল। তো ওখানে যেয়ে আমি আসলে আবহাওয়ার সাথে নিজেকে মেলাতে পারছিলাম না। আমি অসুস্থ হয়ে যাই। তো অসুস্থ হওয়ার পর আমি ২১ দিন হসপিটালে ছিলাম সেখানেই। যাই হোক ২১ দিন পর আমি সুস্থ হলেও আমি অতটাও সুস্থ হই নাই যতটা সুস্থ হলে কাজ করা যাবে। এরপরে আন্টি আমাকে বললেন যে দেশে চলে যাও। তো দেশে আসার জন্য আন্টি আমাকে টিকিট কেটে দিলেন, সাথে আমাকে ৪০,০০০ টাকাও দিয়েছিল যে বাংলাদেশে গিয়ে চিকিৎসা করানোর জন্য। আমি দেশে ফিরে এলাম। আমি যখন দেশে এসে সেই টাকাগুলো আর স্বর্ণের চেইনটা তাদেরকে দিলাম, আমাকে কী যে ভালোবাসতে শুরু করলো মানে আমি বুঝাইতে পারবো না। এরপরে আমি বলছিলাম যে এই টাকাটা আমাকে দেয়া হইছে ট্রিটমেন্ট করানোর জন্য। বাট কিসের কি ট্রিটমেন্ট? সেই টাকাটা তারা তাদের মতো ভেঙে চুরে খেয়ে ফেলেছে। যাই হোক, এ নিয়েও আমার কোনো কথা নাই। কিন্তু তার ২ মাস পর আবার সেই অত্যাচার শুরু হয়। বিদেশে যাওয়ার আগে আমার হাসব্যান্ড একাই আমাকে মারত। বিদেশ থেকে ফিরে আসার পর তারা ফুল ফ্যামিলি মিলে আমাকে মারত। আমার শাশুড়ি আমার সাথে খুবই খারাপ ব্যবহার করতো। মানে সে আমাকে একদম ভালোবাসতো না। আমি মাঝে তাকে কান্না করে বলতাম, "মা আপনার তো মেয়ে নাই। একটু ভালোবাসলে কি হয় আমাকে? আপনি আমার সাথে এমন কেন করেন?" তো এর মধ্যে আমি যেহেতু টাকা দিতে পারছিলাম না, আমাকে একদিন একটা রুমে আটকে রাখা হয়েছিল। যেখানে ৩ দিন আমাকে একটুও কিচ্ছু খেতে দেওয়া হয় নাই। শুধুমাত্র পানি ছাড়া। তো একদিন আমার হাসব্যান্ড রুম খুলে আমাকে ৩০টার মতো ঘুমের ঔষধ দিয়ে গেল খাওয়ার জন্য। আমি জানতাম যে এটা ঘুমের ওষুধ। তো আমার হাসব্যান্ড বলল, "তোকে কোনো খাবার দেওয়া হবে না, তুই এগুলা খা।" আমার নিজের উপর এতটাই রাগ লাগলো বা এতটাই খারাপ লাগতেছিল, দেন আমি ওষুধগুলো খেয়ে একদম আমার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তো যাই হোক এই সব কিছু বাড়িওয়ালা আঙ্কেল টের পেয়ে আমাকে হসপিটালে নিয়ে যায়। আমি তো সেন্সলেস। তো তার মধ্যেও আমি কিভাবে যেন আমার হাসব্যান্ডের নামটা উচ্চারণ করি। এরপরে পুলিশ আমার হাসব্যান্ডকে গ্রেফতার করেছিল। তারপরে হসপিটাল থেকে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আমি যখন বাবার বাড়িতে গেলাম, তারও কয়েক মাস পর আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। আমি যখনই জানতে পারলাম আমি প্রেগনেন্ট, সাথে আমি আমার শাশুড়িকে কল দিয়ে জানালাম। কিন্তু তারা কেউ আমার সাথে কোনো যোগাযোগ করলো না, আমার হাসব্যান্ডও না। এরপর আমার বেবি হলো। আমার বাচ্চার যখন ৬ মাস তখন আমার মনে আছে আমি আমার বাচ্চাকে কোলে নিয়ে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো তখন তারা আমাকে জানালো আমি যদি ২ লাখ টাকা নিয়ে আসি তাহলে তারা আমাকে রাখবে, নয়তো রাখবে না। তো আমি আর টাকা-টুকা কিছুই নিয়ে যেতে পারি নাই। আমি আমার শ্বশুরবাড়িতে গিয়ে থাকা শুরু করলাম। তো সেই আগের মতো আবার সেই অত্যাচার। ছোট্ট এই বাচ্চাটাকে নিয়ে অত্যাচার আমি আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসি। মানে তাদেরকে মুক্তি দিয়ে আসি। আমি ডিভোর্স দিয়ে আসি। ডিভোর্সের পর আমার মাও আমাকে আর ভালো চোখে দেখছে না। আমার নিজের মা আমাকে সহ্য করতে পারছিল না। আমি যখন বুঝতে পারি সবাই আমার উপরে বিরক্ত, তখন আমি সবকিছু বাদ দিয়ে আমার বাচ্চাকে মা-বাবার কাছে রেখে আমি আবার চাকরির জন্য বেরিয়ে পড়ি। নিজের আর ছেলের ভরণ-পোষণের জন্য। যাই হোক এভাবেই যাচ্ছিল। এরও কিছু বছর পর আমার রং নাম্বারে আরেকটা ছেলের সাথে কথা হয়। সে আমাকে অনেক বেশি ভালোবাসে, সেটা আমাকে সে বোঝানোর চেষ্টা করল। তো একটা সময় পর আমিও তাকে অনেক বেশি ভালোবেসে ফেললাম। এইদিকে আমার ভাইও আমার জন্য বিয়ে ঠিক করল, কিন্তু ভাইয়ের পছন্দে আমি বিয়ে করব না। আমি তো একজনকে ভালোবেসে ফেলেছি। আমি আমার প্রেমিককে আমার বিয়ের কথা জানানোর পরে সে আমাকে বলল, "ঠিক আছে, আমি যেহেতু প্রবাসে আছি তোমাকে তো আমি নিয়ে যেতে পারব না। আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য লোক পাঠাচ্ছি, তুমি চলে আসো সেখান থেকে।" আমি সেই প্রবাসী ছেলেকে বিশ্বাস করে বাড়ি ছেড়েছি। আমি যখন কোর্সে উঠি তার বাসার ঠিকানায় যাওয়ার জন্য, তখন
তাকে আমি গাড়িতে উঠে কল দেই, তার ফোন বন্ধ। তার ফোন বন্ধ দেখে আমি আরও অনেক বেশি চিন্তিত হয়ে যাই যে এখন আমি কোথায় যাব? আমার বাড়িতে যাওয়ারও কোনো মুখ নাই, আর এখন তো তার সাথেও আমি যোগাযোগটা করতে পারছি না। পরে আমি আমার এক বান্ধবীর বাসায় যাই। তো বান্ধবীর বাসায় যাওয়ার পর তাকে আমি অনলাইনে দেখে আবার টেক্সট করি। তো সে আমাকে বলল যে এখন তো সে আসতে পারতেছে না, পরিবারের সমস্যা হইছে, পরে এসে আমাকে নিয়ে যাবে। আমাকে আপাতত একা একাই থাকতে বলতেছে। তো এরপরে সে আমাকে ভালোবাসে না। আমি বুঝতে পারতেছি যে সে আমাকে ভালোবাসে না। এখন আমি আমার বাড়িতেও ফিরে যেতে পারছি না। না পারছি আমি আমার বয়ফ্রেন্ডকে ধরে রাখতে। মানে একটা মেয়ের জীবন কি এরকমই? সো ভিউয়ার্স, এই ছিল আজকের গল্প। একজন আপু নিজের মুখে লাভ গুরু শোয়ে তার লাইফ স্টোরিটা শেয়ার করলো। আচ্ছা, মেয়েরা কি এতই সস্তা? মানে মেয়েদেরকে কি সবাই ভোগ করার জন্যই আসে? আসলে মেয়েদেরকে কেউ ভালোবাসে না। তাই আমি বলব প্রতিটা মেয়েকে এস্টাবলিশড হতে হবে। নিজের মাটি শক্ত করতে হবে। দেন অন্য কাউকে ভালোবাসতে হবে। সো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট কোনো স্টোরিতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।